ইরানকে নিয়ে মধ্যপ্রাচ্য সংকটটা এত লম্বা সময় যাবত চলছে যে আমরা এখন আসলে ভুলে যেতে চলেছি যে সেখানে আসলে কি হচ্ছে বা কি হতে পারে। তবে লাস্ট কয়েকদিনে ইরান ইস্যু নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা এই সংকটটাকে একটা ভিন্ন দিকে ধাবিত করতেছে। তো আজকে মূলত চলমান ইরান সংকটের আপডেটগুলো জানবো এবং এই সংকট কোন দিকে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। তো গত শনিবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এর আগে গত কয়েক সপ্তাহ ব্যাপী কিন্তু আমেরিকার পক্ষ থেকে ইরানে হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বারবার বলা হচ্ছিল এবং এইটা বারবার প্রচারও করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানাচ্ছিলেন যে যুদ্ধ বিমান প্রস্তুত আছে, টার্গেটও কিন্তু নির্ধারিত আছে, যে কোনো সময় হামলা হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে এসে গত শনিবার তিনি নিজেই আবার সেই হামলাটা বাতিল করে দিলেন। কারণ হিসেবে তিনি কি জানালেন? তিনি জানালেন যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এমনকি খুদ ইরানও তাকে অনুরোধ করেছে যাতে সে হামলা না করে। মানে যেই ট্রাম্পের নির্দেশে গত ফেব্রুয়ারিতে ইরান সংকট শুরু হয়ে গেল এবং ইরানের সুপ্রিম লিডার তিনি দুনিয়া ছাড়া হয়ে গেলেন এবং একটা সময় এই ট্রাম্পই ঘোষণা করেছিলেন যে ইরানকে তিনি পাথরের যুগে ফিরিয়ে নিয়ে যাবেন। আর সেই ট্রাম্পই এখনকার হামলাটা বাতিল করতেছে আর বলতেছে যে আমরা ইরানের সাথে নেগোসিয়েশনের মধ্যে আছি। তাহলে প্রশ্ন হচ্ছে 6 মাস ধরে চলা এই যুদ্ধটা এখন আসলে কোন দিকে যাচ্ছে? যুদ্ধ কি শেষ হচ্ছে নাকি নতুন কোন রূপ নিচ্ছে? এটা আমেরিকার পরিকল্পনাটা কি আর ইরানই বা কতদিন এখানে টিকে থাকতে পারে, সবগুলো বিষয় আমাদের জানা দরকার। তো যারা এই চলমান সংকটের শুরুর কাহিনী জানেন না তাদের জন্য আমি 30 সেকেন্ডের ভিতরে ইতিহাসটা একটু বলে দেই। দেখেন, মূলত ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের শত্রুতা কিন্তু বহু আগে থেকেই। সেই শত্রুতার জের ধরে গত 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথভাবে ইরানে বিশাল সামরিক অভিযান শুরু করে। আর প্রথম আঘাতে নিহত হন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সাথে 40 জন শীর্ষ ইরানি কর্মকর্তা। আর ইরান এর জবাব দেয় শত শত মিসাইল আর হাজার হাজার ড্রোন দিয়ে। সেখান থেকেই এই সংঘাতের শুরু আর এখনো সেটা চলছে। ব্রিটেনিকার হিসাব মতে দেখা যায় যে এই যুদ্ধে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় লাখ লাখ মানুষ। আর এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রটা কিন্তু বোমা না, বরং একটা সরু সমুদ্র পথ, হরমুজ প্রণালী, যেই সরু পথ দিয়ে বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 20% সম্পন্ন হয়। আর ইরান এই প্রণালীটা বন্ধ করে দিয়েছে কারণ এইটা ইরানের একেবারে কাছে। আর এর জবাবে 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। মানে ইরান থেকে কোনো জাহাজ বাইরে বের হবে না বা অন্য কোনো দেশে যেতে পারবে না, আবার অন্য কোনো দেশের জাহাজও ইরানে যেতে পারবে না। বস্তুত ইরান এখন এক ঘরে অবস্থায় আছে, এটাই হচ্ছে মূল প্রেক্ষাপট। মানে একদিকে ইরান হরমুজ প্রণালীর বন্ধ করে রাখছে আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নৌ অবরোধ দিয়ে রাখছে। আর এইটা নিয়ে সাম্প্রতিক সময় বিভিন্ন ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছিল। তো সেই ঘটনাগুলো চলুন একটু ছোট্ট করে দেখার চেষ্টা করি। তো সাম্প্রতিক ঘটনাগুলো দেখলাম আমরা একটা ইজিলি বুঝতে পারবো যে এই চলমান সংকটটা আসলে কোন দিকে যাচ্ছে। এটা কি শেষ হবে নাকি নতুন মোড়কে চলে যাবে? ঘটনা নাম্বার 1, ট্রাম্পের হামলা বাতিল। একটু আগে আমি যেটা বলে ফেলেছি যে আগস্টের শুরুতেই ট্রাম্প ঘোষণা দিলেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে তিনি পরিকল্পিত হামলাটা বাতিল করেছেন। সূত্র বলছে সৌদি যুবরাজ ফোনে ট্রাম্পকে নতুন হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। এখন কথা হচ্ছে কেন সৌদি আরব এত উদ্বেগ জানাইলো? কারণ হরমুজ প্রণালী দিয়ে তাদের তেল রপ্তানির একটা বড় অংশ যায় আর এই সংকটে তারা অর্থনৈতিকভাবে ঝুঁকিতে আছে, তাই হামলা করতে মানা করেছে। ঘটনা 2 হচ্ছে যুদ্ধের কৌশলটা এখন বদলে গেছে। 10 আগস্ট সিএনবিসি রিপোর্ট করেছে যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি আর নতুন সামরিক হামলার পথে যাচ্ছেন না, বরং অর্থনৈতিক চাপটাকে তিনি কাজে লাগাবেন। তার নিজের ভাষায় যুক্তরাষ্ট্র এখন আলোচনা পর্যায়ে আছে। আর 7 আগস্ট তিনি বললেন যে আমরা শুধু সেমি নেগোশিয়েট করছি। আমরা দেখতেছি যে ইরানে বিশাল পরিমাণে মূল্যস্ফীতি চলতেছে আর ইরানের হাতে খুব একটা টাকা নাই, তাই হয়তো তারা খুব বেশি আগাতেও পারবে না, তাই আমরা এখন অর্থনৈতিক চাপটাকেই মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতেছি। ঘটনা 3, যেহেতু এখন সরাসরি হামলার পরিবর্তে অবরোধের দিকে মনোনিবেশ করতেছে যুক্তরাষ্ট্র, আর এইটা কিন্তু ইরানের জন্য আরো শক্ত আঘাত নিয়ে আসবে। কারণ এই মুহূর্তে ইরানের অর্থনীতির অবস্থা খুবই করুণ আর এইটা আরো বেশি করুণ হবে এইটা কিন্তু বোঝা যায়। কারণ খার্গ আইল্যান্ড মানে যেই টার্মিনাল দিয়ে ইরানের প্রায় সকল অপরিশোধিত তেল রপ্তানি হয়, সেখানকার পশ্চিম টার্মিনালে টানা 22 দিন কোনো তেল লোডিং হয় নাই। 31 জুলাইয়ের পর কোনো জাহাজও ছেড়ে যায় নাই আর 17টা ট্যাঙ্কার অপেক্ষায় নোঙর করে আছে, বাট সেগুলো কোথাও যেতে পারতেছে না। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এই অবরোধে ইরানের প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় $50 কোটি। তার মানে ইরান বেশ চাপের মধ্যেই কিন্তু পড়ে আছে। ঘটনা 4 হচ্ছে খুবই সাম্প্রতিক কয়েকটা তথ্য, যেটা মূলত গত 2 দিন আগের, যেখানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগথেস ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র এই অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে পারবে। কোন অবরোধ? এই যে অর্থনৈতিক এবং নৌ অবরোধ যেটা। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের 3টা লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকানদের জন্য জ্বালানির দাম স্থিতিশীল রাখা, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে ঠেকানো আর এই সংঘাত থেকে শক্তিশালী অবস্থায় বেরিয়ে আসার জন্য এই
অর্থনৈতিক অবরোধ এবং নৌ অবরোধের কোনো বিকল্প নাই এবং এটাই যুক্তরাষ্ট্র লম্বা সময় করবে। মানে ঘটনাগুলো যদি পরস্পর আমরা সাজাই তাহলে একটা প্যাটার্ন কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বোমা থেকে সরে এসে অবরোধে থিতু হতে যাচ্ছে। মানে যুদ্ধটা আসলে রূপ বদলাচ্ছে, গরম গরম যুদ্ধ থেকে এইটা দম বন্ধ করা অর্থনৈতিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস একদম স্পষ্ট যে এতদিন যে একটা বড় আশঙ্কা করা হচ্ছিল যে ইরানে ব্যাপক হামলা হবে, ইরানকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, সম্ভবত এই প্যাটার্নে যুক্তরাষ্ট্র যাচ্ছে না, বরং ইরানে আবারও কঠোর পরিমাণে অর্থনৈতিক অবরোধ আরোপ করে ইরানকে কোণঠাসা করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে এবং এটা নিয়ে সম্ভবত যুক্তরাষ্ট্র সামনে আগাবে। এখন কথা হচ্ছে ইরানের দিকটা তাহলে কেমন সেটা একটু চলেন দেখার চেষ্টা করি। দেখেন, খামেনির মৃত্যুর পর ইরান পড়েছে কিন্তু একটা নজিরবিহীন উত্তরাধিকার সংকটে। 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে এই দেশটা চালাচ্ছে এখন একটা অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। নতুন নির্বাচন কবে হবে সেটা কিন্তু কেউই জানে না। মানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো ইরান চলতেছে সুপ্রিম লিডার ছাড়া। আর এর সাথে আছে অর্থনৈতিক দুর্দশা। তেহরানের গ্র্যান্ড বাজারের ছবিতে দেখা যাচ্ছে চরম অর্থনৈতিক সংকটের চিহ্ন। মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া, তেল রপ্তানি প্রায় শূন্য, বিদেশি মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে আসতেছে। কিন্তু এত কিছুর পরেও ইরান এখনো কিন্তু ভাঙছে না, বরং তারা পাল্টা কৌশল নিয়েছে। ইরান বলতেছে হরমুজ প্রণালী তারা তখনই খুলবে যখন ওয়াশিংটন তাদের কয়েকটা শর্ত মেনে নেবে, যার মধ্যে প্রধান শর্ত হচ্ছে মার্কিন অবরোধ তুলে নেওয়া। আবার 12 আগস্ট ইরান হুঁশিয়ারিও দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে। আবার এদিকে সাম্প্রতিক এক খবরে কি দেখা গেল যে ইরানের সক্ষমতা নাকি 4 ভাগের 3 ভাগই এখনো অক্ষুণ্ণ আছে। তাদের ড্রোনের মাত্র 25% নাকি এতদিন তারা ব্যবহার করেছে। আর যদি এটা সত্য হয় তাহলে কিন্তু এই সংঘাত ইরান আরো লম্বা করতে পারবে। তো তখন কিন্তু এই সংকটের আসলে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলা আরো কঠিন হয়ে যাবে। তার মানে দুই পক্ষই এখন একই কৌশলে খেলা খেলতেছে, যেটা হচ্ছে অপেক্ষার খেলা। যুক্তরাষ্ট্র ভাবতেছে যে অবরোধে ইরান এক সময় ভেঙে পড়বে, আর ইরান ভাবতেছে হরমুজ বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতির চাপে যুক্তরাষ্ট্র এক সময় নরম হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কার দম আগে ফুরাবে। আবার অন্যদিকে কিন্তু পর্দার আড়ালে আলোচনাটা থেমে নাই। যদিও দুই পক্ষ আসলে দুই ধরনের দাবি করতেছে। যেমন ট্রাম্প দাবি করতেছে যে ইরানের সাথে আলোচনা চলছে, আর ইরান ট্রাম্পের এই দাবিকে সরাসরি অস্বীকার করতেছে। তারা বলতেছে আমরা যুক্তরাষ্ট্রের সাথে না বরং ওমানের সাথে আলোচনা করতেছি। তো এটা শুনতে একটু হাস্যকর লাগলেও কূটনীতিতে এইটা কিন্তু খুবই পরিচিত একটা কৌশল যে ইরানের জনগণের কাছে আমেরিকার সাথে সরাসরি আলোচনা মানে মূলত পরাজয় স্বীকার করা। তাই তারা ওমানকে মাঝখানে রেখে মুখ রক্ষা করার চেষ্টা করছে। এবিসি নিউজ বলতেছে দুই দেশ আসলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা চালাচালি করতেছে। আর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে দুই পক্ষের মধ্যে খসড়া চুক্তি আদান প্রদান চলছে, প্রচেষ্টা খুবই অগ্রসর পর্যায়ে আছে। মধ্যস্থতাকারীদের আশা আগে হরমুজ খুলবে, তারপর পারমাণবিক আলোচনা শুরু হবে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটা সমাধানও আসতে পারে। তবে ট্রাম্প এই জায়গায় একটা নতুন শর্ত জুড়ে দিয়েছে। আলোচনার শর্ত হিসেবে তিনি বলতেছেন যে ইরানের কাছ থেকে তিনি ক্ষতিপূরণ নেবেন। দেখেন, এইটা কিন্তু ইরানের জন্য মেনে নেওয়া একেবারে অসম্ভব, বরং ইরানিয়ারও দাবি করতেছে যে ট্রাম্পের কাছ থেকে সে ক্ষতিপূরণ আদায় করবে। তার মানে একদিকে যেমন আলোচনা চলতেছে এবং সংঘাতের প্যাটার্ন চেঞ্জ হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে, ঠিক এই সময় অন্যদিকে আরেকটা ঝামেলা লেগে গেছে। সেটা হচ্ছে ইরানের ভেতরের হরমুজ প্রণালী যেমন বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে ইয়েমেনের পাশে থাকা বাবেল মানদেব প্রণালীও কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। আর হরমুজের সাথে সাথে এই বাবেল মানদেব এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মূলত ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী 20 জুলাই থেকে লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীতে অবরোধ ঘোষণা করেছে। আর সম্প্রতি তাদের হামলায় একটা বাণিজ্যিক জাহাজে 3 জন পাকিস্তান নাবিক নিহত হয়েছে। তাই সৌদি পরিচালিত 6টা ট্যাঙ্কার এখন আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে, এই বাবেল মানদেব দিয়ে আসতে পারতেছে না, যেখানে অতিরিক্ত সময় লাগতেছে আরো প্রায় 2 সপ্তাহের মতো। মানে অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন, হরমুজ বন্ধ, এখন লোহিত সাগরটাও ঝুঁকিপূর্ণ। তার মানে বিশ্বের 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট এখন সংকটের মধ্যে আছে। আর ইয়েমেনের হুথিরা যেহেতু ইরানের সাথে কানেক্টেড, তাই হরমুজ প্রণালী বন্ধ করে কাঙ্ক্ষিত ফলাফল যদি ইরান না পায় তবে তারা কিন্তু হুথির মাধ্যমে এই বাবেল মানদেব প্রণালীটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আর তখন এইটা বিশ্ব অর্থনীতিকে আরো বেশি সংকটের মধ্যে ফেলবে। তখন সংকটের পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। তার মানে এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই সংকটের সম্ভাব্য 3টা ভবিষ্যৎ আছে। প্রথমটা হচ্ছে দর কষাকষির মাধ্যমে 2টা পক্ষ একটা চুক্তিতে আসবে, আর এইটার পক্ষে চুক্তিটা হচ্ছে যে দুই পক্ষই এখন অনেকটাই ক্লান্ত। ট্রাম্প বড় হামলা যেহেতু বাতিল করেছে, আবার খসড়া চুক্তি আদান প্রদান করতেছে, কাতার ওমানও এই মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয়। আর মধ্যপ্রাচ্যের তেল নির্ভর দেশগুলো যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার সবাই
সবাই চাইতেছে এই সংকটটা দ্রুত শেষ হোক, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে তাদের অর্থনীতির গলাটাও আসলে বন্ধ হয়ে থাকা। আর এই আঞ্চলিক চাপটাই মূলত এই চুক্তির পিছনে বড় ইঞ্জিন হিসেবে কাজ করতেছে। এইটাও একটা সমাধানের পথ হতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী অচল অবস্থা হয়ে উঠতে পারে, যে না যুদ্ধ না শান্তি, এবং এইটার পক্ষে আপাতত সবচেয়ে বড় বড় প্রমাণগুলো আছে। যেমন হেক্সেট বলেছেন যে অবরোধটা আসলে অনির্দিষ্টকালব্যাপী চলবে, ট্রাম্প বলেছেন সেমি নেগোসিয়েশন, আর ইরান বলতেছে যুদ্ধ তারা দীর্ঘায়িত করতে পারবে। মানে দুই পক্ষই সময়কে অস্ত্র বানিয়েছে। বিশ্লেষক বেহনাম বেন তালেবনুর ভাষায় মধ্যপ্রাচ্য সংকট এখন ফিরে এসেছে পরিচিত কিন্তু একটা হতাশাজনক জায়গায়। আর তৃতীয় ভবিষ্যৎটা হচ্ছে আবারও কোনো বিস্ফোরণ হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখানে আলোচনার দিকে যাওয়া হচ্ছে এবং অবরোধের দিকে যাওয়া হচ্ছে, কিন্তু ইসরায়েল কিন্তু চাইতেছে যে এখানে আবারও সংকট লাগুক, এবং এই জন্য হঠাৎ করে যদি ইসরায়েল আবার কোনো আক্রমণ করে বসে, যদি ইসরায়েলের কারণে এখানে আবারও আগুনটা জ্বলে ওঠে, তখন কিন্তু এইটা আবার নতুন দিকে চলে যেতে পারে। যেমন ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রকে গোপন তথ্য দিয়েছে যে ইরান নাকি ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা করতেছে, যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করতেছে এইটা মূলত ইসরায়েল যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলার জন্য এই তথ্যটা হয়তো দিয়ে থাকতে পারে, কারণ তারা চাচ্ছে না এখানকার সংকটটা বন্ধ হোক। তো ইসরায়েলের দিক থেকে চিন্তা করলে সম্ভবত এই সংকটটা সামনে গিয়ে আবারও জ্বলে উঠতে পারে। আর এই সকল আলোচনার পর আমার পর্যবেক্ষণ হচ্ছে সম্ভবত এইটা দ্বিতীয় অবস্থার দিকে যাবে। তার মানে একটা দমবন্ধ অবস্থা থাকবে, লম্বা একটা অর্থনৈতিক সংকট চলবে, এখানে কখনো কখনো আলোচনা হবে, কখনো কখনো একটু যুদ্ধ হবে, উত্তপ্ত বাক্য বিনিময় হবে। তার মানে মধ্যপ্রাচ্যে পুরোপুরি শান্তিটা আসতেছে না, বরং একটা ভয়ের অবস্থা সবসময় জারি থাকবে। ইরানও হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রও পরিপূর্ণ সফলতা নিয়ে এখান থেকে ফিরতে পারবে না। তবে এখানে একটাই আশঙ্কা, ইসরায়েল হয়তো এখানে আবারও ঝামেলা বাঁধানোর জন্য ঝামেলা পাকাতে পারে। কারণটা কি, ইসরায়েলের ক্ষমতা বা ইসরায়েলের যারা এখন নেতৃত্বে আছেন তাদের ক্ষমতা অনেকটা নির্ভর করে যে তারা আসলে কিভাবে মধ্যপ্রাচ্যটাকে ডিল করে, এবং ইসরায়েলের স্থানীয় জনগণের ক্ষোভটাকে হচ্ছে থামিয়ে রাখার জন্য বা ভেতরকার আন্দোলনগুলো থামানোর জন্য নেতানিয়াহু কিন্তু মাঝে মাঝে যুদ্ধের দিকে যান। সো তিনি ওই চিন্তাটা করলে হয়তো বা মধ্যপ্রাচ্যে আবারও ঝামেলা লাগতে পারে। তবে আপাতত যুক্তরাষ্ট্র ইরানের অবস্থাটা এই মুহূর্তে স্থিতিশীল, কিন্তু অর্থনৈতিক লড়াইয়ের দিকে যাচ্ছে, এটাই আমার পর্যবেক্ষণ।